সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি প্রভাষক মোহাম্মদ আব্দুল হালিম ফকির, রসায়ন বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আশা করি সবাই ভালো আছো, এই দুর্যোগ মুহূর্তে সবাই ভালো আছো। আমি গত ক্লাসে জৈব রসায়ন আলোচনা করেছিলাম, তার ধারাবাহিকতা বজায় রেখে আজকে আবার আলোচনা শুরু করছি। আমরা গত ক্লাসে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিভাবে অ্যালকোহল শনাক্তকরণ করা যায় সেই আলোচনা আজকে করব। তাহলে অ্যালকোহল শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি আছে। অ্যালকোহল শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে জারণ পদ্ধতি এবং জারণ পদ্ধতি এক নম্বর হচ্ছে জারণ পদ্ধতি। আরেকটা হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl এর মিশ্রণ দিয়ে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও HCl এর মিশ্রণ দিয়ে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি, মানে অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা জারণ পদ্ধতি নিয়ে আলোচনা করি। কীভাবে জারণ পদ্ধতির সাহায্যে অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। জারণ পদ্ধতির সাহায্যে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস মধ্যম গাঢ় সালফিউরিক অ্যাসিড এর দ্রবণ দ্বারা আমরা অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। তাহলে আমরা অ্যালকোহলের নমুনা দ্রবণ নিয়ে তাকে যদি আমরা জারণ করি, যেমন CH3CH2OH 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং মধ্যম গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করি, জারণ H2SO4 পটাশিয়াম ডাইক্রোমেট। প্রথমে জারিত করলে সম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রস্তুত হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, তাহলে সম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CHO সম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তারপরে যদি আমরা পুনরায় জারিত করি, তাহলে আমাদের সম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যাসিডে পরিণত হয়। যেমন প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে যদি আমরা অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, তাহলে আমাদের কি হয়? প্রথমে সম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তারপর আমাদের সম সংখ্যক কার্বন বিশিষ্ট বেঞ্জিক অ্যাসিড, মানে অ্যাসিডে পরিণত হয়, জৈব অ্যাসিডে পরিণত হয়, যেমন প্রোপানোয়িক অ্যাসিড। এভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। আবার 2 ডিগ্রি অ্যালকোহল
যায়? এখন বোঝা যায়? ও আচ্ছা, তাহলে দুইটি ক্রিয়ার পরকে যদি আমরা জানিত করি, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি জানিত করি, তাহলে আমাদের হয় কার্বন সংখ্যা হ্রাস পেয়ে অ্যাসিটোনে পরিণত হয়। অ্যাসিটোনে পরিণত হয়। এটাকে যদি আবার পুনরায় জারিত করি, তাহলে এক কার্বন হ্রাস পেয়ে হয় আমাদের জৈব অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে এটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এইভাবে যদি আমরা তিনটি ক্রিয়ার পর নিয়ে তিনটি ক্রিয়ার পরকে জারিত করি, তিনটি ক্রিয়ার পর যদি জারিত করি আমরা সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি জারিত করি, তাহলে কার্বন সংখ্যা হ্রাস পেয়ে এটাও অ্যাসিটোনে পরিণত হয়। অ্যাসিটোন। এটাকে যদি আবার পুনরায় জারিত করি, তাহলে এক কার্বন হ্রাস পেয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়। প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এইভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে পার্থক্য নির্ণয় করতে পারি। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল আমাদের অনাত্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণের সাহায্যে যদি আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। তাহলে আমরা সেই পদ্ধতিটা দেখি। আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ যদি আমরা অ্যালকোহলের নমুনা দ্রবণে মিশ্রিত করি, যদি দেওয়ার সাথে সাথে সাদা অধক্ষেপ তৈরি হয়, তাহলে মনে করবো আমরা এটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 থেকে 10 মিনিট পরে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়, তাহলে আমরা মনে করবো এটা সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি কক্ষ তাপমাত্রায় কোনো অধক্ষেপ সৃষ্টি না হয়, তাহলে বলবো আমরা এটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে এই দ্বিতীয় পদ্ধতিতে আমরা অ্যালকোহলের পার্থক্য বা শনাক্তকরণ করতে পারি। তাহলে আমি আবারও বলছি, যদি আমরা অ্যালকোহলের নমুনা দ্রবণে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও HCl এর মিশ্রণ যোগ করি, তাহলে যদি দেওয়ার সাথে সাথে সাদা অধক্ষেপের সৃষ্টি হয়, তাহলে বলবো আমরা এটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 থেকে 10 মিনিট পরে আমাদের সাদা অধক্ষেপ তৈরি হয়, তাহলে মনে করবো আমরা এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি কক্ষ তাপমাত্রায় কোনো অধক্ষেপ সৃষ্টি না হয়, তাহলে মনে করবো আমরা এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা দেখি বিক্রিয়াগুলো কিভাবে আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং HCl এর মাধ্যমে আমরা কিভাবে বিক্রিয়াগুলো হয়। 1 নম্বর, তিন ডিগ্রি অ্যালকোহল নিলাম আমরা। 3 ডিগ্রি অ্যালকোহল HCl, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে, সাথে সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। সাদা অধক্ষেপ সৃষ্টি হবে।
সাদা উদ্যোগের সৃষ্টি হবে। তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে, আমরা যদি অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ 3 ডিগ্রি অ্যালকোহলে দ্রবীভূত করি, তাহলে সাথে সাথে সাদা উদ্যোগের সৃষ্টি হবে, সাথে সাথে সাদা উদ্যোগের সৃষ্টি হবে। 2-chloro-2-methyl প্রোপেন, 2-chloro-2-methyl প্রোপেন, 2-chloro-2-methyl প্রোপেন, অর্থাৎ একটা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে, একটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড উৎপন্ন হবে, সাদা উদ্যোগের সৃষ্টি হবে। এইভাবে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নেই, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর দ্রবণ মিশ্রিত করি, তাহলে 5 হতে 10 মিনিট পর, 5 হতে 10 মিনিট পর, 5 হতে 10 মিনিট, 10 মিনিট পর সাদা উদ্যোগের সৃষ্টি হবে, একটা অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকাইল হ্যালাইডের সাদা উদ্যোগের সৃষ্টি হবে। তাহলে কি ধরনের উদ্যোগের সৃষ্টি হবে? সাদা উদ্যোগের সৃষ্টি হবে, সাদা উদ্যোগের সৃষ্টি হবে, সাদা উদ্যোগের সৃষ্টি হবে, একটা অ্যালকাইল হ্যালাইডের একটা সাদা উদ্যোগের সৃষ্টি হবে। আর আমরা যদি আমরা কক্ষ তাপমাত্রা অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ অ্যালকোহলের নমুনা দ্রবণে মিশ্রিত করি, যদি এটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, তাহলে কোনো উদ্যোগের সৃষ্টি হবে না, কোনো উদ্যোগের সৃষ্টি হবে না। HCl প্লাস অনার্য জিঙ্ক ক্লোরাইড যদি আমরা দেই, তাহলে আমাদের কোনো উদ্যোগের কক্ষ তাপমাত্রা কোনো উদ্যোগের সৃষ্টি হবে না, কক্ষ তাপমাত্রা কোনো উদ্যোগের সৃষ্টি হবে না। কক্ষ তাপমাত্রা কোনো উদ্যোগের সৃষ্টি হবে না, এটা একটা তৈলাক্ত পদার্থ হবে, তৈলাক্ত লবণ, তৈলাক্ত লবণের সৃষ্টি হবে। এইভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ এবং পার্থক্যকরণ করতে পারি। তাহলে আমি আবারও বলছি, আমরা দুটি পদ্ধতিতে অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি, দুটি পদ্ধতিতে অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। একটি হচ্ছে জারণ পদ্ধতি, আর একটা হচ্ছে জারণ পদ্ধতি, আর একটা হচ্ছে অনার্য জিঙ্ক ক্লোরাইড, অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ, অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ দিয়ে আমরা অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। তাহলে আমি আবার পদ্ধতিটা বলছি, যদি অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ অ্যালকোহলের নমুনা দ্রবণে মিশ্রিত করি, যদি সাথে সাথে সাদা উদ্যোগের সৃষ্টি হয়, তাহলে আমরা বলবো যে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 5 হতে 10 মিনিট পর যদি 10 মিনিট পর যদি সাদা উদ্যোগের সৃষ্টি হয়, অ্যালকাইল হ্যালাইডের একটা সাদা উদ্যোগের সৃষ্টি হয়, তাহলে মনে করবো আমরা এটা 2 ডিগ্রি অ্যালকোহল। যদি কক্ষ তাপমাত্রা কোনো উদ্যোগের সৃষ্টি না হয়, তাহলে আমরা মনে করবো এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের অ্যালকোহল শনাক্তকরণের দুটি পদ্ধতি, একটা হচ্ছে জারণ পদ্ধতি, আর একটা হচ্ছে অনার্য জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ পদ্ধতি। আচ্ছা, এখন আমরা যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে জেনে নেই প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। প্রতিস্থাপন বিক্রিয়া কোন বিক্রিয়া কোন জৈব অণু হতে কোন পরমাণু বা মূলক গ্রুপ, কোন পরমাণু বা গ্রুপ অপর কোন পরমাণু বা গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবারও বলছি, কোন জৈব বিক্রিয়া কোন অণু হতে, জৈব অণু হতে, কোন জৈব বিক্রিয়া কোন জৈব অণু হতে কোন পরমাণু বা গ্রুপ অন্য কোন বা অপর কোন পরমাণু বা গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তখন সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে প্রতিস্থাপন বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়।
কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। 2 হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা কি প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা এই 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যদি যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক যদি নিউক্লিওফাইল হয় তাহলে সেই বিক্রিয়াকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক যদি নিউক্লিওফাইল হয় তবে সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এখন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। 2 হচ্ছে দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। নিউক্লিওফিলিক বিক্রিয়া 2 ধরনের। এক হচ্ছে একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, 2 হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এবং তার ক্রিয়া কৌশল আমরা আলোচনা করব। একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে সেই ধরনের বিক্রিয়া যে সকল নিউক্লিয় বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার হারের উপর নির্ভর করে তাকে একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আবারও বলছি, যে সকল বিক্রিয়ার হার যে সকল নিউক্লিয় বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে নির্ভরশীল তাকে একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখন আমরা একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংজ্ঞা শিখলাম। এখন একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2টি ধাপে ঘটে। একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। আচ্ছা, এখন তার ক্রিয়া কৌশল আলোচনা করি। প্রথমে হচ্ছে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন সৃষ্টি। আচ্ছা, এর আগে আমরা একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ জেনে নেই। একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ: একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কিভাবে আমাদের একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া
ক্রিয়া কৌশল এখন আলোচনা করব কিভাবে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে তার ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল একানবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া ক্রিয়া কৌশল। আমি পূর্বে বলেছি যে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুটি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে একটি কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। কার্বোক্যাটায়ন যেমন স্লো, ধীর গতিতে হয়, স্লো। প্রথমে একটি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, যেমন প্লাস ক্লোরাইড, একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো। প্রথম ধাপে আমাদের হচ্ছে একটি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এরপর দ্বিতীয় ধাপে উৎপন্ন কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে আমাদের কি হয়? নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে দ্বিতীয় ধাপ উৎপন্ন কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল প্রস্তুত করে। তাহলে আমাদের একানবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া এটা হচ্ছে ফার্স্ট, এটা খুব দ্রুত গতিতে ঘটে ফার্স্ট। তাহলে আমাদের একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুটি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপ হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি, দ্বিতীয় ধাপে হচ্ছে উৎপন্ন কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে দ্রুত একটা কম্পাউন্ড মানে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এখানে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি করেছে। এই হচ্ছে আমাদের ক্রিয়া কৌশল। এখন আমরা বলেছিলাম যে একানবিক বিক্রিয়া কাকে বলে? যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখন বিক্রিয়ার এটা একানবিক মানে প্রথম ক্রম। কিভাবে হলো এটা একানবিক বা প্রথম ক্রম? আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক ধাপে সংঘটিত হয় তখন বিক্রিয়ার হার নির্ভর করে যে ধাপটি ধীর গতিতে সম্পন্ন হয় তার ঘনমাত্রার উপর। আমরা আবার বলছি যে বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় এই ধাপগুলোর মধ্যে যে ধাপটি খুব ধীর গতিতে সম্পন্ন হয় সেই ধাপের বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে আমাদের একানবিক বিক্রিয়ার হার। তাহলে আমি বলছিলাম যে ধাপটা আমাদের ধীর গতিতে সম্পন্ন হয়েছিল সেখানে বিক্রিয়ক অণুর সংখ্যা ছিল একটি, স্লো বিক্রিয়ক অণুর সংখ্যা ছিল একটি। সুতরাং এটি হচ্ছে একটি প্রথম ক্রম একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের আমরা বলছিলাম যে যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় তার হার নির্ভর করে যে ধাপটি খুব ধীর গতিতে সম্পন্ন হয় সেই ধাপের বিক্রিয়কের অণুর সংখ্যার উপর। তাহলে আমাদের প্রথম ধাপটা যখন কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছিল সেই ধাপটা ছিল আমাদের খুব স্লো, ধীর গতিতে সম্পন্ন হয়েছিল। তাই আমাদের এবং এখানে বিক্রিয়কের অণুর সংখ্যা ছিল
এখানে বিক্রিয়কের অনুসংখ্যা ছিল 1, সুতরাং এই বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, সুতরাং এটি একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের একানবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া কাকে বলে এবং এর ক্রিয়া কৌশল কিভাবে হয়, কিভাবে সংগঠিত হয়, সেভাবে আমরা শিখতে পারলাম। এখন আমরা আলোচনা করি দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কিভাবে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয়, এর প্রথমেই আমরা জানি যে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার বিক্রিয়কের দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাকে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে আমি আবারও বলছি, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে SN2 বিক্রিয়া, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN2 বিক্রিয়া কাকে বলে? যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাকে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে এটার ক্রিয়া কৌশল, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল কিভাবে ঘটে? দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়, যেমন নিউক্লিওফাইল প্লাস একটা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তাহলে নিউক্লিওফাইল আমি আবারও বলছি, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এক ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে নিউক্লিওফাইল হ্যালোজেন অ্যালকেন মানে অ্যালকাইল হ্যালাইডের যে পাশে হ্যালোজেন পরমাণু আছে তার বিপরীত পাশ থেকে নিউক্লিওফাইল কার্বন পরমাণুকে আক্রমণ করে, আমি আবারও বলছি, নিউক্লিওফাইল হ্যালোজেন অ্যালকেন অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের যে পাশে হ্যালোজেন পরমাণু আছে তার বিপরীত পাশে নিউক্লিওফাইল কার্বন পরমাণুকে আক্রমণ করে, কার্বন পরমাণুকে আক্রমণ করার পর কার্বন এবং নিউক্লিওফাইলের একটা নতুন বন্ধন সৃষ্টি হতে থাকে এবং কার্বন এবং হ্যালোজেন বন্ধন সমপরিমাণে ভাঙতে থাকে। তখন একটা মধ্যবর্তী কম্পাউন্ড হয়। সেই কম্পাউন্ডটা কি ধরনের? মধ্যবর্তী কম্পাউন্ড মানে জটিল কমপ্লেক্স। যেমন নিউক্লিওফাইল কার্বন পরমাণুর সাথে বন্ধন ঘটতে থাকে, কার্বন পরমাণুর সাথে বন্ধন ঘটতে থাকে এবং কার্বন হ্যালোজেন বন্ধন সমপরিমাণে বাঁধতে থাকে। এটা একটা মধ্যবর্তী অবস্থা, এটি খুব ক্ষণস্থায়ী। এটা অবস্থাটা একটা ক্ষণস্থায়ী অবস্থা। তারপর দ্রুত কি হয়? নিউক্লিওফাইল এবং কার্বন বন্ধন গঠিত হয় এবং কার্বন হ্যালোজেন বন্ধন ভেঙে হ্যালাইড আয়ন হিসাবে দূরীভূত হয়ে যায়। এইভাবে আমাদের দ্বি আণবিক মানে SN2 বিক্রিয়াটা আমাদের কৌশল মানে এইভাবে গঠিত হয়। যেমন শেষ ধাপটা হলো আমাদের মধ্যবর্তী অবস্থার পর দ্রুত নিউক্লিওফাইল এবং কার্বনের নতুন একটা বন্ধন গঠিত হয় এবং হ্যালোজেন এবং কার্বন বন্ধন ভেঙে হ্যালাইডে পরিণত হয় বা ক্লোরাইড হ্যালাইডে পরিণত হয়। এইভাবে আমাদের দ্বি আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এটা হচ্ছে দ্বি আণবিক ক্রিয়া কৌশল। আমি বলেছিলাম যে দ্বি আণবিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার বিক্রিয়কের দুটি পরমাণু ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখানে আমাদের দ্বি আণবিক মানে SN2 বিক্রিয়া একটি ধাপে সংঘটিত হয়েছে, সেটা ছিল বিক্রিয়ক ছিল আমাদের দুটি বিক্রিয়া, একটা ছিল নিউক্লিওফাইল আর একটা ছিল হ্যালোজেন অ্যালকেন। তাহলে নিউক্লিওফাইল এবং হ্যালোজেন অ্যালকেন দুটি বিক্রিয়ক ছিল, সুতরাং
আমাদের দ্বি আণবিক বিক্রিয়া ক্রম হচ্ছে 2 এইভাবে আমরা দ্বি আণবিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করতে পারি এবং আমরা শিখতে পারি। এখন আমরা যে বলছিলাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দুই হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে SN1 বিক্রিয়া বলা হয়, আর হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা SN1 ও SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয়েকটি বৈশিষ্ট্য আমরা শিখি। কি কি বৈশিষ্ট্য আমরা এখান থেকে বিক্রিয়া ক্রিয়া কৌশল থেকে আমরা প্রত্যেকটি 2টি বা 3টি করে বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য SN1 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য, প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে আমরা বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে 3টি বৈশিষ্ট্য লিখতে পারি। তাহলে কি তোমরা অবশ্যই বুঝেছো বিক্রিয়াটি কয় ধাপে সংঘটিত হয়েছিল? এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN1 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারি। বিক্রিয়াটি গঠিত হয়েছিল 2 ধাপে, বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। তাহলে একটি বৈশিষ্ট্য আমরা শিখে ফেললাম, বিক্রিয়াটি 2 ধাপে ঘটে, বিক্রিয়াটি 2 ধাপে ঘটে, বিক্রিয়াটি 2 ধাপে ঘটে, 2 ধাপে ঘটে, বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। আচ্ছা, তারপরে অবশ্যই তোমরা বিক্রিয়ার কৌশল দেখতে পেরেছো যে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন অ্যালকাইল হ্যালাইড আমরা ব্যবহার করেছি? টারশিয়ারি বিউটাইল হ্যালাইড। 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিক SN1 বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো যা 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। আরেকটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN1 বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। এবং আরেকটি বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, আমাদের কৌশল আলোচনা থেকে আমরা আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারি, বিক্রিয়াটি হচ্ছে প্রথম ক্রমে। আমরা আলোচনা করে আসছি বিক্রিয়াটি হচ্ছে প্রথম ক্রমে, কারণ আমাদের বিক্রিয়াটি যে 2টি ধাপে সংঘটিত হলেও যে ধাপটি খুব ধীরগতি সম্পন্ন সেখানে বিক্রিয়কের অণুর সংখ্যা ছিল 1, সুতরাং বিক্রিয়াটি হচ্ছে আমাদের প্রথম ক্রমে। এখন আমরা বুঝতে পেরেছি এক আণবিক নিউক্লিওফিলিক প্রক্রিয়ার 3টি বৈশিষ্ট্য। তাহলে আমাদের বিক্রিয়ার কৌশল থেকে আমরা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য লিখতে পারবো। এখন আমরা আসা যাক, এখন আমাদের দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আলোচনা করেছি। এখান থেকে আমরা SN2 বিক্রিয়ার 3টি বৈশিষ্ট্য আমরা লিখতে পারি কিনা দেখি আলোচনা থেকে। তোমরা অবশ্যই পারবে। প্রথম SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যের মতোই আমাদের দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। তাহলে SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কয় ধাপে ঘটেছিল 2 ধাপে। তাহলে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছিল কয় ধাপে? 1 ধাপে ঘটে। তাহলে আমরা একটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এবং আমরা বিক্রিয়ার কৌশলে দেখেছি যে আমরা কয় ডিগ্রি হ্যালাইড নিয়েছিলাম? 1 ডিগ্রি হ্যালাইড নিয়েছিলাম। সুতরাং আমাদের দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে দ্রুত ঘটে।
আচ্ছা, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যটি কি হয়? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 1 নম্বর মানে SN1 বিক্রিয়ার কৌশলের বৈশিষ্ট্যের মতোই আমাদের আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারি। আমাদের বিক্রিয়াটার ক্রম হচ্ছে 2, বিক্রিয়াটি হচ্ছে দ্বিতীয় ক্রমে, বিক্রিয়াটি হচ্ছে দ্বিতীয় ক্রমে। কারণ দ্বিতীয় ক্রমের কেন? আমাদের দ্বিআণবিক SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে এবং সেই ধাপে অণুর সংখ্যা ছিল 2, সুতরাং এটি হচ্ছে দ্বিতীয় ক্রমে, সুতরাং এটি হচ্ছে দ্বিতীয় ক্রমে। আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা এবং ক্রিয়া কৌশল আলোচনা করলাম। আমরা বলেছিলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার? প্রতিস্থাপন বিক্রিয়া 3 প্রকার, যথা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার পূর্বে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল, যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলি। আমি আবারও বলছি, যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আমরা অ্যারোমেটিক যৌগে কিভাবে ইলেকট্রোফিলিক বিক্রিয়া কিভাবে ঘটে সেটা নিয়ে আলোচনা করব। অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধাপে ঘটে। ক্রিয়া কৌশল আলোচনা করি। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্রিয়া কৌশল। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধাপে ঘটে। প্রথমে আমি বলছি যে অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে বেনজিন একটি ইলেকট্রোফাইলের সাথে কি হয়? ইলেকট্রোফাইল বেনজিন চক্রে বেনজিন স্রোতের ফাইল ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রোফাইল প্রথম ধাপে হচ্ছে ক্রিয়া কৌশল। প্রথম ধাপ বেনজিনের সাথে ইলেকট্রোফাইলের বিক্রিয়া। ইলেকট্রোফাইল বেনজিন চক্রে ফাই ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে এবং যে কোনো একটি কার্বন পরমাণুর সাথে একটি সমযোজী বন্ধন গঠন করে। প্রথম ধাপে আমি বলছি ইলেকট্রোফাইল বেনজিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে এবং যে কোনো একটি কার্বনের সাথে বেনজিনের 6টি কার্বনের যে কোনো একটি কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠন করে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। দেখো এই ধাপটা হচ্ছে স্লো। তাহলে বেনজিনের পাই ইলেকট্রনকে কি করে? আক্রমণ করে। ইলেকট্রোফাইল বেনজিনের পাই ইলেকট্রনের সাথে যুক্ত হয়। তাহলে দেখো বেনজিনের পাই ইলেকট্রনের সাথে মানে ইলেকট্রোফাইল বেনজিনের পাই ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে একটা কার্বোক্যাটায়নের সৃষ্টি হলো। এভাবে এখানে একটা রেজোনেন্স করে যখনই কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো তখনই যৌগটির অ্যারোমেটিক ধর্ম বিলুপ্ত হলো। অ্যারোমেটিক ধর্ম কি হলো? বিলুপ্ত হলো। যখনই কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো তখনই যৌগটির অ্যারোমেটিকত্ব বিলুপ্ত হলো। কিন্তু রেজোনেন্সের মাধ্যমে
কিছুটা স্থিতিশীল থাকে। তাহলে আমরা বললাম যখনই ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হলো বেনজিন, তখনই একটি কার্বোকেটায়ন সৃষ্টি হলো এবং বেনজিনের মানে কি অ্যারোমেটিকত্ব বিলুপ্ত হলো। অ্যারোমেটিকত্ব মানে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিলুপ্ত হলো। কিন্তু তবে রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীল অবস্থা থাকে। রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীল অবস্থা থাকে। রেজোনেন্সটা কিভাবে হয় তুমি অবশ্যই জানো। তারপরে তৃতীয় ধাপে হয় আরেকটা কার্বোকেটায়ন সৃষ্টি হলো। এভাবে রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীল থাকে। তারপরে একটা সিগমা জটিল তৈরি হয়, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সিগমা কমপ্লেক্স একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সিগমা কমপ্লেক্স একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। মানে ইলেকট্রোফাইল কার্বনের সাথে একটি সিগমা বন্ধন গঠনের মাধ্যমে একটি সিগমা জটিল গঠন করে। দ্বিতীয় ধাপে কি হলো? উৎপন্ন সিগমা জটিল বিক্রিয়া প্রাপ্ত। তাহলে দুই নম্বর দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল জটিলের যে কার্বনের সাথে ইলেকট্রোফাইল যুক্ত আছে, সেই কার্বন থেকে একটি প্রোটন ত্যাগ করে প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন করে। তাহলে এই কার্বনের সাথে আমাদের ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, সুতরাং এই কার্বন থেকে একটা প্রোটন বিক্রিয়া উৎপন্ন ক্ষারের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া উৎপন্ন ক্ষারের সাথে বেসের সাথে যুক্ত হয়ে প্রোটন মুক্ত হয় এবং প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন হয়। প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন হয়। এটা হচ্ছে BH। তাহলে আমাদের কি দ্বিতীয় ধাপটা কি ধরনের হলো? প্রথম ধাপে উৎপন্ন সিগমা জটিলে যে কার্বনের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, সেই কার্বন থেকে একটি প্রোটন দ্রুত ত্যাগ করে একটি প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন করে। আচ্ছা, এই যে প্রোটন বিক্রিয়া প্রাপ্ত বেসের সাথে যুক্ত হয় এবং প্রতিস্থাপিত বেনজিন তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা পেলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল দুই ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বোকেটায়ন মানে একটা সিগমা জটিল তৈরি হয়। দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা জটিলের যে কার্বনে ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, সেই কার্বন থেকে একটি প্রোটন দ্রুত ত্যাগ করে প্রতিস্থাপিত বেনজিন তৈরি হয় বা উৎপন্ন হয়। আচ্ছা, এই প্রোটন বিক্রিয়াপ্রাপ্ত বেসের সাথে যুক্ত হয়ে মানে কি প্রতিস্থাপিত বেনজিন তৈরিতে সহায়তা করে। তাহলে আমরা বললাম যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুটি ধাপে সংঘটিত হয়। কিভাবে সংঘটিত হলো তোমরা অবশ্যই বুঝেছো। দুটি ধাপে কিভাবে? প্রথমটা হচ্ছে একটা সিগমা জটিল গঠন হয়েছিল, তারপরে সিগমা জটিলের ইলেকট্রোফাইল যুক্ত কার্বন পরমাণু থেকে একটি প্রোটন দ্রুত অপসারিত হয়ে প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন করলো এবং প্রোটন বিক্রিয়াপ্রাপ্ত বেসের সাথে যুক্ত হয়ে এই মানে প্রতিস্থাপিত বেনজিন তৈরিতে সহায়তা করলো। এভাবে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আমরা শিখে গেলাম।
এখন বিভিন্ন ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, বিভিন্ন ধরনের। একটা হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, হেলিজনেশন, তারপর হচ্ছে ফিডাল ক্রাফট বিক্রিয়া। এই ধরনের আমাদের আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে। তাহলে আমাদের কয়েক ধরনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া আছে, যেমন নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, ফিডাল ক্রাফট বিক্রিয়া, ফিডাল ক্রাফট বিক্রিয়া। তাহলে আমাদের এখন আলোচনা করা যাক, আমরা শেষ আলোচনা, আজকের ক্লাসের শেষ আলোচনা করব যে কিভাবে আমাদের নাইট্রেশন বিক্রিয়া সংগঠিত হয় এবং নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল। নাইট্রেশন বিক্রিয়া কিভাবে গঠিত হয়, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল। ইলেকট্রোফিলিক বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কয়েকটি প্রতিস্থাপন বিক্রিয়া আছে, যেমন নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন, নাইট্রেশন, নাইট্রেশন। 2 নম্বর হচ্ছে ক্লোরিনেশন, ক্লোরিনেশন, সালফোনেশন। 3 হচ্ছে সালফোনেশন, সালফোনেশন, সালফোনেশন। তারপরে 4 হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এখন আমরা নাইট্রেশন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি, কিভাবে নাইট্রেশন বিক্রিয়া ঘটে এবং কিভাবে নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল আলোচনা করা যায় সেই বিষয়ে আলোচনা করি। নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়া বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন তৈরি করে, তাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। আমি আবারও বলছি, যে সকল বিক্রিয়া বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন, নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন তৈরি করে, তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। নাইট্রেশন বিক্রিয়া একটা উদাহরণ লিখি, যেমন বেনজিন, বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে, বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নাইট্রোবেনজিন, 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 নাইট্রোবেনজিন উৎপন্ন করে, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নাইট্রোবেনজিন। এটা একটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তাহলে নাইট্রেশন বিক্রিয়া সংখ্যাটা কিরকম দ্বারা আমরা আগে শিখে বলেছি, যে সকল বিক্রিয়া বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় সেই বিক্রিয়াকে বলা হয় আমাদের নাইট্রেশন বিক্রিয়া। সেই বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। তা নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করি। কিভাবে নাইট্রেশন বিক্রিয়া ঘটে? নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল। তাহলে কি প্রথমে কি নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া মিশ্রণ। প্রথমে নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন প্লাস পানি প্লাস বাইসালফেট আয়ন, বাইসালফেট আয়ন উৎপন্ন করে। তাহলে কি হলো? নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল, প্রথমে নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়া বা মিশ্রণে উৎপন্ন হয় নাইট্রোনিয়াম আয়ন, পানি, বাইসালফেট আয়ন মানে ইলেকট্রোফাইল, নাইট্রোনিয়াম আয়ন মানে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। আর বাইসালফেট মানে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল উৎপন্ন করে। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে একটা হয় ইলেকট্রোফাইল মানে নাইট্রোনিয়াম আয়ন, আরটা হয় বাইসালফেট আয়ন, একটা হয় বাইসালফেট আয়ন। নাইট্রোনিয়াম আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল
ইলেকট্রোফাইল আর বাইসালফেট আয়ন হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তাহলে প্রথম ধাপে কি হয়, দুই ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপ বেনজিন গার্বনাইটিক অ্যাসিড নাইট্রোনিয়াম আয়নের সাথে মানে ইলেকট্রোফাইল, নাইট্রোনিয়াম আয়ন মানে ইলেকট্রোফাইল, বেনজিনের সঞ্চালনশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে, আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশলে দেখেছি। আচ্ছা, তাহলে কি হয়, একটা কার্বোক্যাটায়নের সৃষ্টি হলো, একটা কার্বোক্যাটায়ন। এটা রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখে। তৃতীয় পর্যায়ে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, জটিল মানে সিগমা জটিল উৎপন্ন হলো, সিগমা জটিল উৎপন্ন হলো। আচ্ছা, দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা জটিল হতে এই যে আমাদের পূর্বে আলোচনা করেছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইল যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন থেকে একটি প্রোটন দ্রুত ত্যাগ করে প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন করে। তাহলে দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল মানে ইলেকট্রোফাইল যে কার্বনের সাথে যুক্ত হয়েছে সেই কার্বন থেকে একটি প্রোটন দ্রুত ত্যাগ করে কার সাথে, নিউক্লিওফাইলের সাথে, বাইসালফেট SO4 বাইসালফেট আয়নের সাথে প্রোটনটা বাইসালফেট আয়নের সাথে যুক্ত হয়। নিউক্লিওফাইলের সাথে উৎপন্ন সিগমা জটিল নিউক্লিওফাইলের সাথে আমাদের বিক্রিয়া করে প্রোটনটা ত্যাগ করে, মানে সিগমা জটিলটা প্রোটনটা ত্যাগ করে প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন করে। প্রতিস্থাপিত বেনজিন মানে নাইট্রোবেনজিন আর প্লাস সালফিউরিক অ্যাসিড SO4 সালফিউরিক অ্যাসিড। এইভাবে আমাদের নাইট্রেশন ক্রিয়া কৌশল আমরা আলোচনা করতে পারি। শেষ পর্যন্ত আমাদের দেখো নাইট্রোবেনজিন উৎপন্ন হয়ে গেল। তাহলে আমাদের নাইট্রেশন বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? দুই ধাপে ঘটে। নাইট্রেশন বিক্রিয়া দুই ধাপে ঘটে। প্রথম ধাপে আমাদের হচ্ছে একটা সিগমা জটিল গঠিত হয়। দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে মানে আমাদের নাইট্রোবেনজিন মানে প্রতিস্থাপিত বেনজিন তৈরি হলো। এইভাবে আমরা আমাদের নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল আলোচনা করলাম। তাহলে আমাদের অনুরূপভাবে আমাদের বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া আরো আছে। আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া এইগুলো নিয়ে আমাদের পরবর্তী সেশনে বা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া কাকে বলে এবং তার ক্রিয়া কৌশল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুর্যোগ মুহূর্তে আমরা যে ক্লাস করাচ্ছি আমাদের সেটার মানে সম্পূর্ণ উদ্যোক্তা হচ্ছে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনার নির্দেশনায় আমাদের এই ক্লাস পরিচালনা হচ্ছে, আমরা ক্লাস পরিচালনা করছি। তোমরা ভালো থাকবে এবং সবাই সাবধানে থাকবে এই কামনা রেখে আজকে আমি শেষ করলাম। আগামী আলোচনা আরেকটি নতুন পাঠ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।